প্রিয় দর্শক, স্বাগত জানাই আপনাদেরকে আমার আজকের আলাপচারিতায়। আজকে যে বিষয় নিয়ে আলাপ করতে চাই সেটি বড় বেদনার। উত্তরায় একটি বাড়িতে একটি ছোট্ট শিশু গৃহপরিচারিকা হিসেবে ছিল, ভয়াবহভাবে নির্যাতিত হয়েছে। এই নির্যাতিত হয়ে সে এখন হাসপাতালে। দুর্ভাগ্য তার পিতামাতার সন্তানটিকে এই অল্প বয়সে মানুষের বাসায় কাজ করতে দিয়েছিল দুটো খেতে পাবে বলে, তার জীবনের নিশ্চয়তা নিরাপত্তা তৈরি হবে বলে। এই দরিদ্র পিতামাতা এখন এক বিপর্যয়ের মুখোমুখি। এই ঘটনাটা খোদ রাজধানীতে এক বিশাল বড় ধনী মানুষের পরিবারে ঘটেছে, তাদের অত্যাচারে, তাদের যন্ত্রণায়। কে সে? বাংলাদেশ বিমানের সিইও সে, এই ভদ্রলোক শফিকুর রহমান। এই মুহূর্তে সে জেলে, চাকরিও হারিয়েছে। জেলে শুধু সে নয়, যে মামলা করেছে মেয়েটির পিতা, সেই মামলার ধারায় বরখাস্তকৃত বিমানের যে এমডি এবং সিইও, দুটো পদ তার হাতে ছিল, তার স্ত্রী এবং আরও দুজন তাদের বাসায় কাজ করা নারী গৃহপরিচারিকা। পুরো বাংলাদেশ কেঁপে উঠেছে, সবাই জানে। তবুও এই নিয়ে কথা বলবার, কেন কথা বলার, এই পুরো ব্যাপারটা প্রবল এক মানসিক বিকৃতির দিক তুলে ধরছে। ভয়াবহ এক দানবীয় মানুষের মানসিক জায়গাটাকে প্রকাশ করছে, সমাজের অসুস্থ দিকটাকে উন্মোচন করছে। আমরা যা বুঝে উঠতে পারি না অনেক সময়, আমাদের বুঝে না উঠবার ফাঁক ফোকর গলিয়ে কীভাবে এই সব অসুস্থ মানুষ, তাদের বিকাশ এবং বিস্তৃতি ঘটছে। এরকম একজন উচ্চ শিক্ষিত মানুষ, উচ্চ পদস্থ মানুষ, তার পরিবারে কতটা অসুস্থ চিন্তা, বিকৃত চিন্তা থাকলে একটা শিশুকে এইভাবে আঘাত করা যায়। ছবিগুলো আপনারা সবাই দেখছেন। মুখটা মনে হচ্ছে ভেঙে গেছে, বেঁকে গেছে, ফুলে গেছে, চুলগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে, চোখ দুটো কালশিটে পড়ে গেছে, হাত কেটে গেছে, ঘা হয়ে গেছে, গলার আড়াআড়ি ঘায়ের দাগ। বাচ্চাটা বলছে তাকে গরম খন্তা রান্নার, সেটা দিয়ে আঘাত করেছে, পিটিয়েছে, চড় থাপ্পড় তো মেরেছে, বোঝাই যাচ্ছে। কেন? তার অপরাধ কি তারাই জানে, যারা রেখেছিল এই শিশুটিকে তাদের বাসায়। এরকম একটা শিশুকে তো যত্নে রাখার কথা, আদরে রাখার কথা, স্নেহে মমতায় পিতা মাতার মতন ভালোবেসে রাখার কথা। কিন্তু প্রতিদানে কি দিয়েছে? এমন যে সে এখন অসুস্থ, হাসপাতালে। তারা নাকি ওয়াদা করেছিল যে সে বড় হলে বাচ্চাটি, মেয়ে বাচ্চা তো, বিয়ে শাদিও দেবে। এই যে এই বাংলাদেশের সমাজে আমাদের শুধু এই ঘটনাটা একটা ঘটনা নয়, এরকম অনেক ঘটনা আছে এবং আমাদের চোখের আড়ালে ঘটছে। কিন্তু এগুলোর যে সমাজবিজ্ঞানীদের দ্বারা বিশ্লেষণ দরকার এবং সে অনুযায়ী এগুলোর সুরাহাও দরকার। সুরাহাটা কীরকম করে? একেবারে খুব ছোটোবেলাটায় থেকে তাদেরকে, মানুষদেরকে গড়ে তোলা দরকার। মনোবিকৃতি শুধু বাংলাদেশে না, আমরা যখন এই ঘটনাটা জানছি তখন একই সঙ্গে সারা বিশ্ব কেঁপে উঠেছে। জেফ্রি অ্যাপস্টাইন, আমেরিকার নাগরিক, তার অপরাধের বিবরণ দিয়ে লক্ষ লক্ষ পৃষ্ঠার অপরাধ কর্মকাণ্ড, সেই ঘটনাটা এখন ফাঁস হয়ে গেছে। জেফ্রি অ্যাপস্টাইন এখন কিন্তু বেঁচে নেই। এই লোকটি 1953 সালে আমেরিকায়, নিউ ইয়র্কে জন্ম নেয়। অতি দরিদ্র পরিবার। যতটুকুন শোনা যায়, বাবা পার্কে কাজ করতো, মা গৃহপরিচারিকার কাজ করতো। তো ওরকম পরিবার থেকে এই জেফ্রি অ্যাপস্টাইন এত বিশাল ধনী কীভাবে হয়ে উঠল? জেফ্রি অ্যাপস্টাইন এতটা ধনী, এতটা প্রভাবশালী যে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব, রাষ্ট্রপতি, সেলিব্রিটি, গায়ক, খেলোয়াড়, এরা তো যেতই তার
এক বিশেষ দ্বীপে গড়ে ওঠা প্যালেসে। এর বাইরেও সারা পৃথিবী থেকে অনেক অনেক বিখ্যাত মানুষ সেখানে গেছে। তাহলে দেখুন কি পরিমাণ প্রভাবশালী সে। কিন্তু ভিতরে কি ছিল? বিকৃতি, ভয়াবহ বিকৃতি। শিশু নির্যাতন করত, যৌন নির্যাতন করত। এবং এতটুকু নয়, দলিলপত্রে ঘেঁটে এখন দেখা যাচ্ছে যে যেই ছোট ছোট মেয়েদেরকে ধর্ষণ করে হত্যা করা হতো, তারপর তাদের মাংস দিয়ে ওই রাতে পার্টি হতো, কিংবা দিনের বেলা খাওয়া হতো। সেই মাংস খেত, ওই অতিথিরা খেত। এই লোকটির দাপট এতটা ছিল যে তার এই আখড়ায় কাবা শরীফের গিলাফ পাওয়া গেছে। তো কাবা শরীফের গিলাফ কেমনে পায়? কাবা শরীফের গিলাফ সৌদি আরবের যারা বাদশাহ তারা উপহার হিসাবে দেয়। প্রতি বছর এই গিলাফ বদল করা হয় হজ মৌসুমের আগ দিয়ে। এগুলো তখন সুভেনিয়ার। তাহলে ভাবা যায় যে একটা বিকৃত মানুষ, যে মানুষের মাংস খায়, অতিথিদেরকে খাওয়ায়, যে এতটা বিকৃত যে শিশুকন্যাদেরকে নিয়ে গিয়ে ধর্ষণ করায় নানা প্রক্রিয়ায় নিয়ে গিয়ে। কিন্তু তার পাশে কারা ছিল? ছিল প্রভাবশালী বলয়, রাষ্ট্র কাঠামো ছিল। তাকে যখন প্রশ্ন করা হয়েছে যে তুমি কি ডেভিল, বলে না, আমি তো ডেভিল না, আমি শয়তানকে ভয় পাই। তুমি কি একেবারেই মহাহারামি, বাংলায় যদি বলি ইন্টারভিউটা, তো বলছে যে না, আমার সামনে একটা খুব ভালো আয়না আছে। অর্থাৎ আমরা বলি না, তুমি আগে নিজের আয়নায় নিজেকে দেখো, অর্থাৎ তুমি কতটা কুৎসিত আয়না তোমাকে দেখিয়ে দেবে তুমি কতটা কুৎসিত। কিন্তু সে বলছে আমার সামনে একটা চমৎকার আয়না আছে, অর্থাৎ আমি আমাকে যা দেখি আমি খুব চমৎকার একটা মানুষ, আমি বদ নই। একটা লোক, ভাবুন তার মনোবিকৃতি কোন পর্যায়ে, যে সে ধর্ষণ করায়, তাকে হত্যা করে, তার মাংস খায়, এবং এরকম ঘটনা অসংখ্য 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 তার অতিথি নিয়ে সারা বিশ্বের প্রভাবশালী মানুষদেরকে নিয়ে সে বলছে আমি শয়তানদেরকে ভয় পাই। সে বলছে আমি খুব ভালো মানুষ। এই যে নিজেকে ভালো মানুষ সাজা, ভালো মানুষ ক্লেইম করা, এই যে বিমানের সিইও বরখাস্ত হয়েছে শফিকুর রহমান, এরাও ভালো মানুষ। এদেরকে টিকিয়ে রাখে কারা? সিস্টেম। এদেরকে শক্তি জাগায় বলশালী কাঠামো। শুধু শফিকুর রহমানের গল্প কেন, এরকম বাংলাদেশে আরও অনেক প্রভাবশালী ঘটনা আছে, প্রভাবশালী মানুষদের ঘটনা আছে। আমার বক্তব্যের জায়গাটা হচ্ছে যে সমাজে এই যে বিকৃতি, এই যে অসুস্থভাবে বেড়ে ওঠা, সেই বেড়ে ওঠাটা তো চুপ করে হয় না, ধুম করে হয় না, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়। সমাজে যখন অনাচার থাকে, অবিচার থাকে, বৈষম্য থাকে, আর্থিক দৈন্যতা থাকে, অর্থের যে ব্যালেন্স সেটা নষ্ট হয়ে যায়, তখন এক ধরনের অনাচারের মানুষ গড়ে ওঠে। সমাজে যখন নীতির আলাই বালাই থাকে না, আরেক ধরনের অত্যাচারী মানুষ গড়ে ওঠে। সমাজে যখন ধর্মের দোহাই পেরে নিজের ক্ষমতাকে পোক্ত করতে চায় অনেকে, তখনও এই ধরনের অবিচার, অনাচার তৈরি হয়। বাংলাদেশ খুব নাজুক একটা সময় আছে, নাজুক জায়গায় আছে। আমাদের তরুণরা খুব অস্থির এখন, আমাদের কিশোর কিশোরীরা ভীষণ অস্থির। তাদের ভিতরে একটা এমন অস্থিরতা, যেমন একটা মনোবিকৃতি লক্ষ্য করা যাচ্ছে। ঝট করে কিছু পেতে চায়, চট করে কিছু করতে চায়, ধুম করে কাউকে বাদ দেয়, ঠাস করে কারোর উপর রেগে যায়। এগুলো কিন্তু আগামী দিনে সামগ্রিকভাবে বড় মাপের একটা প্রভাব ফেলবে আমাদের রাষ্ট্র ব্যবস্থায়, আমাদের সমাজ ব্যবস্থায়। সেখান থেকে আমাদের উত্তরণ দরকার। যারা বুঝে, যারা জানে, যারা অভিজ্ঞ, পরিপক্ক, এদের মধ্যে যারা নীতি নির্ধারণী জায়গা আছে, সকলের সম্মিলিতভাবে যে কাজ, সেটা হচ্ছে আমাদের
আগামী দিনের সন্তানদেরকে সঠিকভাবে গড়ে তোলা, তাদেরকে সঠিক পরিচর্যা দেওয়া, তাদের নিরাপত্তা সুরক্ষার ব্যবস্থা করা, এবং যারা এরকম ঘোর অন্যায় করবে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। সমাজ যেন বুঝতে পারে যে এই ধরনের অন্যায় করে মাপ পাওয়া যায় না। আমরা তো বারে বারে বলে আসছি, যেমন নারী ধর্ষণের বিরুদ্ধে ভীষণ প্রতিকার চাই। একসময় অ্যাসিড দগ্ধ নারীতে ভরে গিয়েছিল এই বাংলাদেশ, তার বিরুদ্ধে প্রতিবাদ এসেছে, প্রতিরোধ হয়েছে, সম্মিলিতভাবে প্রচার হয়েছে, এবং একটা পর্যায়ে এখান থেকে বৃহত্তরভাবে পরিত্রাণ পাওয়া গেছে। তো আমাদের সমাজে এই মাদক তার ভয়াল থাবা আছে, মানুষের মনোজাগতিক যে অস্থিরতার বিভৎসতম চিৎকার হইচই আছে, এসব কিছু থেকে পরিত্রাণ দরকার। সেজন্য দরকার সম্মিলিত একটি প্রচেষ্টা, শুদ্ধ এবং ইতিবাচক প্রচেষ্টা। এই প্রচেষ্টায় যেমন রাজনীতিবিদরা থাকবে, নীতি নির্ধারকরা থাকবে, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির লোকজন থাকবে, বাণিজ্যে যারা নেতৃত্ব দিচ্ছে তারা থাকবে, সামাজিক জায়গায় যারা নেতা, শিল্পী, সাহিত্যিক, কবি, গায়ক, সকলে সচেতন পিতামাতা সকলে মিলে আমাদের এই সমাজকে সুন্দর করার জন্য একটি পদক্ষেপ নিতে হবে। ভালো থাকুন, সকলে ভালো থাকুন এবং অনেক ভালো থাকুন। আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা। আমার ইউটিউব চ্যানেল হোয়াইট পেপারে আমার সঙ্গে এতক্ষণ ছিলেন, কথা শুনলেন। শুভেচ্ছা আপনাদেরকে এবং আপনাদের জন্য আমার শুভকামনা।